You are listening to The Haunted Show. আসসালামু আলাইকুম লিসেনার্স, শুরু হয়েছিল দি হন্টেড শো এবং বছরের একেবারে শেষে আমরা আমাদের 19তম পর্ব আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। এবং আজকে 19তম পর্বে আমরা শুরু করার আগে কিছু কথা বলতে চাই আপনাদের। হচ্ছে বছরের প্রায় সময়ই আমরা আপনাদের কাছে বিভিন্ন ধরনের ঘটনাগুলো লিখে পাঠিয়ে পড়ে শুনিয়েছিলাম এবং আপনারা সবাই শুনেছেন সেই ঘটনাগুলো। আপনাদের কেমন লেগেছে আমি জানি না, তবে এই ঘটনাগুলো পড়ার সময় আমরা এক ধরনের ফিল নিয়ে ফিল আমাদের মধ্যে কাজ করছিল, কারণ ঘটনাগুলো আমরা বেছে বেছে কিছু ইয়ের ভিতর এক্সপেরিমেন্টের ভিতর দিয়ে যেতে হয়েছে। আমরা আমাদের স্টুডিও এবং আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাজগুলো করেছি। তো হয়তো মাঝে মধ্যে আমাদের হয়তো কোনো ধরনের সংক্রান্ত গণ্ডগোল হয়েছে, কিছু কিছু জায়গায় হয়তো ভুল ধরা পড়েছে। ধরেন ভয়েসের কোনো ঘটনা ঘটেছে, ভয়েসের ক্ল্যারিটি পাওয়া যায়নি এবং ভয়েস সেই সমস্ত ব্যাপারগুলো কাটিয়ে আমরা এখন মোটামুটি একটা স্টেবল পজিশনে এসেছি। আমাদের স্টুডিও আছে এবং আমরা নিজস্ব স্টুডিও মাইক্রোফোনে আমরা আপনাদের সঙ্গে কথা বলছি এবং আপনারা হয়তো শুনছেন। তবে যেহেতু অফিস আওয়ার, সেই কারণে হয়তো কিছু ধরনের নয়েজ আপনাদের কানে আসতে পারে। সো আমি সেটার জন্য সবার কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা এখন চলে যাব 19তম পর্বের প্রথম সেগমেন্টে। আপনারা হয়তো আগের ঘটনাগুলো শুনেছেন। 18 হয়েছে আমাদের সবচেয়ে বড় মেগা এপিসোড এবং এই মেগা এপিসোডে আপনাদের কাছে আমরা ভালো কিছু ঘটনা উপহার দেওয়ার ভালো একটি ঘটনা উপহার দেওয়ার চেষ্টা করেছি। ওয়ান শট এপিসোড ছিল সেটা, এবং টু ব্রেক ছিল। তো আপনাদের কাছে আমি এপিসোডের যে ধারাবাহিকতা সেভাবেই আমরা শুরু করছি আবার, এবং আপনাদের কাছে দি হন্টেড শো তো দি হন্টেড শোয়ের 19তম পর্ব, একেবারে বছরের সবচাইতে শেষ মাসগুলো একটা নভেম্বর মাস, এবং এই নভেম্বর মাসে আমরা আপনাদেরকে একটা বেস্ট দেওয়ার চেষ্টা করছি। আপনারা শুনবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সো আপনাদের যাদের বিষয়টা হবে সেটা হচ্ছে যে আমরা এখন চলে যাব একটা ঘটনায়। সেটা হচ্ছে যে ঘটনাটি পাঠিয়েছেন তিতলি আপুর এই ঘটনাটি। সেটা হচ্ছে তিনি একটা ফ্রেন্ডশিপ ক্লাব, সোশ্যাল একটা ক্লাব আছে তাদের, এবং তারা তাদের সোশ্যাল এই ক্লাবটা নিয়ে খুব ভালো একটা করেন, অ্যাক্টিভিটিস থাকেন। তো সেখানে তিনি আরমান নামে একজন ছেলের সঙ্গে তার পরিচয় হয়, এবং সখ্যতা হতে হতে একসময় তাদের মধ্যে বেশ ভালো একটা রিলেশন হয়ে যায়, এবং তারা তাদের প্রথম ডেটে যেতে চান। এবং প্রথম ডেটে যেটা হয় সেটা হচ্ছে মেয়েটা আরমানকে নিয়ে বিভিন্ন ধরনের যান, এবং সেখানে সারাদিন ঘোরাঘুরির পর তারা বেশ একটা হতে চায়। তো আরমান যেটা করে যে তিতলিকে একটা গিফট দেয়, সেটা একটা টেডি বিয়ার সেট। সেখানে হয়তো অনেক কিছু থাকে। তো তিতলি তার গাড়িতে নিয়ে যান, এবং সেটা নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একেবারে হঠাৎ করে তিনি একটা দেখেন যে তার যে অন্য পাশে যে সিটের অন্য সিটে যেই রাখছে সেটা হঠাৎ করে আওয়াজ করা শুরু করেছে, এবং এটা টেডি বিয়ারের যে আওয়াজটা সেটা করছে, এবং এই আওয়াজটা শুনে তিনি বেশ ভয় পেয়ে যান
তো তিনি একটা খালের পাড়ে মানে তার গাড়িটা দাঁড় করে তিনি সোজা ওইটাকে মানে ইয়ে করেন, মেলা মারেন। তো তিতলিটা ফেলে দেওয়ার পর তিনি সোজা বাসা চলে আসেন এবং বাসায় আসার পর তার কাছে বেশ ভয় লাগা শুরু করে এবং তিনি বেশ ঘুমিয়ে পড়েন। তিনি বেশ ইয়ে করেন, বেশ ভয় পান, ভয়ে ঘুমিয়ে পড়েন তিনি, বা অনেক ইয়ে করেন, মানে অনেক অদ্ভুত আচরণ করেন এবং আচরণ করার পর তিনি তার মাকে সকালবেলা খুলে বলেন ঘটনা। তার মা বলেন যে কেন এসব করতে গেলি, এসব কেন করার কোনো দরকার আছে, এসব ফর্মালিটিতে কম দরকার আছে, এইগুলো সেগুলো বলে সেদিন দুপুরে মানে যেদিন উঠে তিনি এই ঘটনাটা তার মাকে বলছেন, সেদিন দুপুরে তিনি তার মাকে একদম মানে আর কিছু ঘর নেই, খাতা নেই, এবং একটা সময় তিনি তার মায়ের সাথে কথা বলতে বলতে মানে এমন ইয়ে করছিলেন, মানে তার মা শেষে বিরক্ত হয়ে বলছিলেন যে তোকে আমি একটা হুজুরের কাছে নিয়ে যাব এবং সেই হুজুর যেটা বলবে সেটা করবি, সেটা করে যদি কিছু ফল পাস তাহলে এই ব্যাপার হবে। তো সেদিন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তিতলি ঘুমিয়ে পড়েন কিছুক্ষণের জন্য, দুপুরে যে ঘুমটা দেন সেটা, এবং ঘুমানোর পর তিনি একটা স্বপ্ন দেখলেন। সেটা দেখলেন যে তার ফ্রেন্ড আরমান তাকে বলছে যে তুমি কেন গিফটটা পানিতে ফেলে দিলে, কেন তুমি এটা করলে, কেন এটা ওটা করলে। এবং একটা সময় দেখলেন যে মানে আরমান তার দিকে মুখ হাঁ করে ইয়া বড়, মানে যেটা কোনো কল্পনা করা যায় না, হাঁ করে বড় করে তার দিকে এগিয়ে আসছে এবং তাকে মানে মানে বিশাল একটা হাতের কবজি ধরে ভূত যেমন ইয়ে করে, মানে মানে একটা ভয় পেলে ও দেখানোর জন্য যেরকম ইয়ে করে মানুষজন, এরকম একটা ইয়ে করে তাকে তার দিকে সামনে এগিয়ে আসছে। এটা দেখে তুই বেশ ভয় পেয়ে যান এবং ভয় পাওয়ার পর সেটা তার মানে ঘুম ভেঙে যাওয়ার মতো অবস্থায় ঘুম ভেঙে তিনি চিৎকার দিয়ে ওঠেন এবং তার মা চলে আসেন। তো ইয়ে করেন, তিতলি তার মাকে নিয়ে সেই হুজুরের কাছে যান। হুজুর তাকে দেখেই বলে যে এর ভিতরে তো প্রবলেম শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি ঘটনা ওখান থেকে ঘটনা শুরু বলতে আরমান তাকে দিয়েছিল এটা, তিনি বলারই প্রয়োজন পড়ে নাই, তিনি সমস্ত কথা তার মাকে বলে দেন এবং তিতলিকে তিনি খুব বকাঝকা করেন যে মা তোমার এটা করা আসলে উচিত হয় না, কারণ তুমি যেই জিনিসটা মানে করতে চেষ্টা করছিলে সেটা তোমার জন্য আসলে ফলপ্রসূ কিছু না, তুমি যদি এটা রেখে দিতে এবং আমার কাছে আনতে তো আমি কিছু একটা করতে পারতাম। তার মা জিজ্ঞেস করলেন যে এটা কেন করেছে আরমান। যে আরমান যেটা করেছে সেটা হচ্ছে সে একটা কবিরাজের সাথে ওঠা বসা করতে এবং সে তিতলিকে বসায় আনার জন্য এই ধরনের কাজগুলো করেছে এবং কবিরাজ টের পেয়েছে যে তিতলি সেই গিফটের ইয়েগুলো ফেলে দিয়েছে মাটিতে এবং খালের পানিতে, এবং সেটা থেকে দেখে তারপর তিনি যেটা করেন সেটা হচ্ছে যে পায়ে ফেলে দেওয়ার কারণে সেটা কাটানোর জন্য তিনি করেন যে একটা কবিরাজের যে রিচুয়ালটা সেটাকে ভেঙে দেওয়ার জন্য তিনি অনেক কিছু করেন ইমাম সাহেব। তো সবকিছু ঠিকঠাক হয়ে গেছে এটা বলে ইমাম সাহেব বা হুজুর সাহেব তাদেরকে বিদায় করেন। কিন্তু সেদিন রাত্রেই আসল ঘটনাটা স্টার্ট হয়। তিতলি মানে তার ঘরের যে জানালা, সেই জানালার সাথে তার স্টাডির এবং জানালার ওপাশ থেকেই রাস্তা দেখা যায় এবং দেখা যাচ্ছে যে আরমান সেখানে নিচে দাঁড়িয়ে আছে সেই টেডি বিয়ার হাতে। এটা দেখে তিতলি বেশ ভয় পেয়ে যায় এবং তার মাকে সব খুলে বলে এবং তার মা পরের দিন আবার সেই ইমামের বাড়িতে যান, কিন্তু সেখানে গিয়ে তারা পুরো স্টোনিশ হয়ে যায়। সেটা হচ্ছে যে ইমাম সাহেব যেটা করেছিলেন সেটা ঠিক আছে একটা সার্টেন টাইম পর্যন্ত, কিন্তু এরপরে ইমাম সাহেবের উপরেই সেই কবিরাজ আবার একটা বান মারে, যার কারণে ইমাম সাহেব বেশ মানে একটা ধাক্কা খান বা শক খান, যার কারণে তিনি সেখানে স্ট্রোক করে বসেন।
এটা শুনে মানে তিতলির মা মানে মারাত্মক পরিমাণ হার্ট হন এবং ভয় পান, খুবই মানে ইয়ে হন, মানে খুবই ইয়ে হয়। তিনি ডিসহার্টেড হয়ে তিনি মানে কিছু কী করুন বুঝতে পারছিলেন না, মানে তিনি রাস্তায় মানে উদ্ভ্রান্তের মতো ইয়ে করছিলেন। তো একটা সময় তিনি বেশ প্রাচীন একটা ইয়ের খোঁজ পান, প্রাচীন একটা মাজারের খোঁজ মানে মাজার দেখেন, সেখানে তিনি ঢুকে পান। তো সেখানে মাজারে খাতেন যিনি বসে থাকেন, তিনি তাদেরকে দেখে তিনি বসেছিলেন, তিনি তাদেরকে চোখ তুলে তাকান, মানে তিতলিমা তার দিকে তাকিয়ে মানে বেশ ইয়ে করেন। তিতলি মা তাকে দেখে একটু ভয় পান, কারণ তার চোখ মানে সাদা কিন্তু মাঝখানে একটু নিচে, এইটা এই কর্নিয়ার এই অংশটা দেখে তিনি বেশ ইয়ে করেন। তো ভদ্রলোকের মানে বেশ বয়স হয়েছে, তার চোখে সুরমা দেওয়া, মানে গায়ের গরম দেখে বোঝা যাচ্ছে বেশ বয়স হয়েছে। এবং ভদ্রলোক দেখে বলেন যে আপনাদের প্রবলেম আমি জানি, আপনারা বসেন এখানে। তিতলির মা যেটা বলেন সেটা বলার পর তিনি করেন কি, মানে একটা ইয়ে করেন, রিচুয়াল করে ওই লোকটা তিতলিমাকে দেখান যে এটা এই অবস্থায়, আপনারা এখন আর কোনো প্রবলেম হয় না, আপনারা এখন দিতে পারেন। তো তিতলিমা করেন কি, মানে মানে কিছু দূরে মানে তার মেয়েকে নিয়ে একটু সামনে গিয়ে লোকটাকে ধন্যবাদ দিয়ে বের হয়েছেন, একটু সামনে গিয়ে চিন্তা করলেন যে আরে আমি লোকটাকে তো হাদিয়া দেয়নি, হাদিয়া দিতে হবে, কিছু টাকা দিয়ে আসি। টাকা দিয়ে আসতে তিনি ভেতর ঢুকে বললেন যে এই যে এই লোকটা আছে, মানে উনি কি মাজার খাদেম ছিল? তো যাকে জিজ্ঞেস করেছে তিনি বললেন যে আরে আমি তো খাদেম উনি কেন হবে? এটা শুনে তিতলিমা বেশ ভড়কে যান এবং তিনি বুঝতে পারেন ব্যাপারটা। তো অ্যাকচুয়ালি সেদিন পর থেকে আর তেমন কোনো প্রবলেম হয়নি, তিতলির আর কোনো প্রবলেম দেখা দেয়নি। তিতলিরা মোটামুটি আউট অফ ইয়ে ছিলেন, এবং তিতলিদের আর কোনো প্রবলেম হয়নি। তিতলি বেশ মানে নির্ঝঞ্ঝাট ঝামেলামুক্ত একটা জীবন চালাচ্ছেন এখন। এই ছিল তিতলির ঘটনা। ধন্যবাদ তিতলি আপনার ঘটনার জন্য। আমরা যাচ্ছি আগামী সেগমেন্ট, নেক্সট সেগমেন্টে আমরা আরেকটি ঘটনা নিয়ে আসবো। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো থাকবেন। You are listening to The Haunted Show. দ্যাটস রাইট, শুনছেন দি হন্টেড শো, এবং এই মুহূর্তে শুরু হলো দি হন্টেড শোয়ের 19তম এপিসোডের দ্বিতীয় সেগমেন্ট। এবং আপনাদেরকে এই মুহূর্তে দি হন্টেড শোয়ের যে ঘটনাটি পাঠাবো সেটা পাঠিয়েছেন শফিক ভাই, এবং শফিক ভাইয়ের এই ঘটনাটি আপনাদেরকে আমি এই মুহূর্তে ইয়ে করবো, ডেমনস্ট্রেট করবো। সেটা হচ্ছে যে তার খুবই পরিচিত এলাকার এক ছোট ভাই, যার হাতে মানে কোনো ধরনের পয়সা কড়ি ছিল না, মানে সে ঢাকা শহরে এসেছে নতুন, একদম ছোট বয়সে। এবং তো শফিক সাহেবের ছোট ভাই যেটা করতেন সেটা এই বিভিন্ন জায়গা থেকে মানে খেলনা জিনিস তিনি সংগ্রহ করতেন এবং সেগুলো রিসার্ভিস করে বিভিন্ন জায়গায় মানে তিনি ছেড়ে দিতেন। একবার খোঁজ করলো একটা বাড়িতে, এবং তিনি মোটামুটি সেখানে যান, এবং এটা ফ্যামিলি বাসা। সেখানে তাকে বলা হয় যে কিছু জিনিসপত্র আছে, এই জিনিসগুলো আমরা খুব অল্প দামে সেল করে দিব, আপনি এগুলো নিয়ে যান। তো তিনি সেগুলো কালেক্ট করার সময় মানে একটা খেলনা বেশ তার মনে পড়ে যায়, মানে খুব ভালো লেগে যায়। সেটা হচ্ছে আমরা কতগুলো মানে বিদেশি অটোমেটেড ঝুনঝুনি দেখি না, চাবিওয়ালা, সেগুলো তিনি তার কাছে মানে সেল করা হয়, এবং তিনি সেগুলো মোটামুটি সেগুলো ইয়ে করেন এবং তিনি সেগুলো নিয়ে ওই খেলনাটা সহ সেগুলো বাসায় নিয়ে আসেন। তো
তো পরের দিন সকালে নিয়ে যাওয়ার কথা কেয়ারিং সেন্টারে, এবং তিনি সেগুলো নিয়ে যান এবং তার যে পরিচিত লোকজন তারা মানে বলছিল যে এই খেলনাটা কী দরকার, মানে এই খেলনাটা কী এমন কী কাজে লাগবে যে এই খেলনাটা দিয়ে আপনারা। তো তিনি বললেন চিন্তা করলেন ঠিক আছে এটা অল্প দামে যেহেতু নিয়েছি আমি, তাহলে এটা আমি আমার বাসায় নিয়ে যাই। এবং তিনি তার বাসায় নিয়ে যাওয়ার পর একটা সময় মানে চিন্তা করলেন যে এই খেলনাটা থাক, কালকের জনের বাচ্চার জন্য নিয়ে যাবো, খুশি টুসি করে নিয়ে যাবো। সেদিন রাত্রে মানে তিনি ঘুমাচ্ছিলেন, এমন সময় তার বাসার দরজায় একটা নখ হলো। নখ হলো যে এমন যে নখটা শুনে তিনি মনে করলেন যে হয়তো পাশের বাসার কেউ ইমার্জেন্সি নখ দিয়েছে, একটু দিয়ে রেখে আসি। তো তিনি বললেন কি মানে আস্তে আস্তে সেখানে দরজাটা খুললেন ঘুমজনিত কণ্ঠে। তিনি দেখলেন যে ওখানে দরজার সামনে কেউ নেই। তিনি দরজা বন্ধ করে নিয়ে গেলেন। তো তারপর তার কিছুক্ষণ পরেই তার আবার হঠাৎ করেই মানে তার শুনে তাকে আবার নক করা হলো, এবং তিনি যেটা করলেন মানে মোটামুটি এবং তো তিনি যখন তার রুমে আসলেন এবং তিনি সেটা বুঝতে পারলেন না কিছু হলো এরকম তার সাথে, এবং তিনি একটা সময় ঘুমিয়ে পড়লেন। তো হঠাৎ করে মানে একদম শেষ রাতের দিকে তিনি তো তার মনে মানে তার মুখের উপরে টুক করে একটা পানির একটা ফোঁটা পড়লো মনে হলো, এবং তিনি কাঁদতে গেলেন। যাওয়ার পর তিনি মোটামুটি তার হয়ে গেল, এবং আমি কিন্তু হঠাৎ হয়ে আসছে এরকম কারণে, এবং তিনি চোখ মেলে যখন তাকালাম উপরের দিকে দেখুন একটা বাচ্চা সে আর বুকের উপর শুয়ে আছে এবং ওই খেলনাটা ধরে সে খেলছে। এটাতে তিনি বেশ ভয় পেয়ে গেলেন এবং তিনি চিৎকার করে উঠলেন। চিৎকার করার সাথে সাথে তিনি দেখা গেল যে তিনি উঠে বসেছেন, এবং সেটা তার একটা স্বপ্ন ছিল, এবং তিনি মানে স্বপ্নের ভিতরে ঘুমাচ্ছেন, ঘুম ভেঙে তিনি চিৎকার করেছেন, এটা তিনি স্বপ্নের ভিতর দেখলেন, এবং তিনি বেশ ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে তিনি মোটামুটি একটা সময় চিন্তা করলেন যে মানে এটা তো হতে পারে না, তো তিনি আবার ঘুমিয়ে পড়লেন দৌড়াদৌড়ি করে। তো পরদিন রাতে তিনি ঘুমোচ্ছেন এমন সময় একই সময় তার মানে তার পাশে দেখা গেল যে একটা বাচ্চা শুয়েছে। তিনি ঘুমের ভিতরে তিনি ইয়ে করলেন। তো তিনি মোটামুটি মানে ভয় পেয়ে সেখান থেকে বেশ ইয়ে করলেন, একদম ইয়ে করে চিৎকার করলেন যে তুমি কে, তুমি কোথেকে আসলে। সেই তো বাচ্চাটা তার দিকে চোখগুলোতে এমনভাবে ভয়ঙ্করভাবে চোখ খুলে তাকালো, এবং সে এমন একটা দিকে হাসি দিল যে সেখানে তিনি ভয় পেয়ে গেলেন। শফিক সাহেবের ওই পরিচিত ছোট ভাই করলেন কি সেই মুহূর্তেই দরজা খুলে ঘর থেকে বেরিয়ে মোটামুটি ম্যাচ বাসার মতো 2 রুমের বাসা। তো তিনি তাড়াতাড়ি দরজায় তালা লাগিয়ে তিনি চলে যান তার বন্ধুর বাসায়। এবং পরের দিন যেটা হয় যে তিনি বন্ধুর বাসায় মানে সারাদিনের কাজ শেষে তিনি বন্ধুর বাসায় এসে ঘুমোচ্ছেন। ঘুমানোর সময় তিনি দেখলেন বাচ্চাটা তার পাশে এসে দাঁড়িয়ে আছে। তো তিনি ধমক দিচ্ছেন যে তুমি এখানে আসছো কেন, আবার আমাকে কিছু করতেছেন। এসে বাচ্চাটা কেঁদে কেঁদে বলতেছে আমার খেলনা আমাকে দাও, আমাকে ফিরিয়ে দাও, এই সেই বলে। তো তিনি মোটামুটি সেদিন ছিলেন যে এই খেলাটা মানে সমস্ত সেই বাচ্চাটা হয়তো রুমের ভিতরে কোনো একটা আশা করেছে যে বাচ্চাকে ফেরত দিতে হবে, এবং খেলনাটা বাচ্চাকে ফেরত দেওয়ার পর বাচ্চাটা হয়তো খুশি হবে। তো সেই খেলনাটা নিয়ে সে বাসায় গেলেন। বাসাটাতে তিনি একটা নখ দিলেন, দরজা খুলে গেল, এবং দরজা খোলার পর তিনি ঢুকলেন ভিতরে। বেশ একটা গন্ধ, বাজে গন্ধ নাকে আসলো। নাকে আসার পর তিনি
ড্রয়িং রুম পার হয়ে একেবারে ডাইনিং রুম পেরিয়ে বেডরুমে চলে যাচ্ছেন। মানে দেখছেন তিনি আশেপাশে এই জিনিসগুলো দেখছেন, দেখার পর তিনি মোটামুটি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন এবং তার যে ছোটো ভাইয়েরা আছে তাদের ফোন দিলেন যে এরকম একটা বাসা, এরকম এই সমস্ত ছোটো ভাইদেরকে বললেন যে এখানে কেমন যেন একটা লাশ পচা গন্ধ পাচ্ছি, আমার কাছে কেমন জানি অদ্ভুত লাগছে জিনিসটা। তো বন্ধুদের একজন তাকে মানে বললো যে তুই একটা কাজ কর, ভেতরের দিকে ঢুকে দেখ কী অবস্থা। তো তিনি ভেতরে ঢুকে বেশ স্টোনিশ হয়ে গেলেন, একেবারে স্টোনিশ। সেটা হচ্ছে যে বাড়ির যে মেইন কর্তা তাকে খুন করা হয়েছে, ফ্লোরে মেঝেতে রক্ত করে সেটা শুকিয়ে শক্ত হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা, জেলের মতো একেবারে শক্ত। এবং তিনি আরেকটা বেডরুমে দৌড়ে গেলেন, সেখানে দেখলেন যে মানে একজন মহিলাকে খুন করে ফেলে রাখা হয়েছে এবং সেটাও তিনি ঘাবড়ে গেছেন, খুব একটা অবস্থা খারাপ। তো তিনি দেখলেন যে মানে কাবার্ডের একটা দরজা মানে গ্যাস ইউজ করছে, তো কাবার্ডের ভিতরে যখন ঢুকে মানে কাবারটা খুললেন, তিনি বেশ করলেন, ভয় পেয়ে গেলেন, মানে যে সেটা দেখার জন্য প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন যে ওই যে বাচ্চাটাকে সেখানে দেখলেন, বাচ্চাটাকে একদম গলায় এই পোঁচ দিয়ে একেবারে শেষ করে ফেলা হয়েছে। এবং তিনি সেটা দেখার পরে নিজেকে আর ধরে রাখতে পারেন, তিনি ফ্রেন্ডকে ফোন দিয়ে আসতে বললেন এবং পুলিশ এসে সেখানে জায়গাগুলো থেকে লাশগুলো উদ্ধার করলো। এবং লাশটা উদ্ধার করার পর মানে তিনি তার ফ্রেন্ডদেরকে এই ঘটনাটা বললেন। ধন্যবাদ শফিক ভাই আপনার এই ঘটনাটার জন্য, আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের যদি কোনো ঘটনা থাকে লিখে পাঠান আমাদেরকে ragibnizam@yahoo.com এবং RAGABNIZAM ragibnizam@yahoo.com। এছাড়াও আপনার যদি ভয়েস রেকর্ড থাকে এবং সেটা যদি 25 MB উপরে হয় সেটা gpshare.com এটাতে, এবং আমাকে gpshare.com পাঠিয়ে দিতে পারেন, যেটা PPYGPSHARE share.com। এই সাইটে আপনাদের ফাইলটা আপলোড করে আমাদেরকে জাস্ট লিঙ্কটা দিয়ে দিবেন, ফাইলের লিঙ্কটা ইমেলে, তাহলে আমরা আপনার ঘটনাটি পড়ে নেব। এই ছিল আমাদের ঘটনা। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। You are listening to The Haunted Show. শুনছেন দি হন্টেড শো এবং এই মুহূর্তে দি হন্টেড শো তৃতীয় সেগমেন্টে আমরা চলে আসলাম। আজ আমরা তৃতীয় সেগমেন্টের পর চতুর্থ সেগমেন্টটা করতে পারবো, এরপরে আমরা আমাদের 19তম পর্ব শেষ করে দেবো। তো আজ তৃতীয় সেগমেন্টের কিছু ব্যাপার আগেই খুলে বলা উচিত, সেটা হচ্ছে যে ইফটিজিং, র্যাগিং এগুলো কিন্তু খুবই বাজে জিনিস, এবং আমরা যারা এগুলোর বিরুদ্ধে সোচ্চার হই তারা যেন সবসময় সোচ্চার থাকি এবং এইটা নিয়ে মানে করি। তো ঘটনাটি হচ্ছে যে একটা ছোট বাচ্চাকে নিয়ে করে তো টিউশনের কারণে তার বাবা এরপরও করতে পারছিল না, যার কারণে বাচ্চাকে একটা বোর্ডিং স্কুলে ভর্তি করিয়ে দেন। এবং আর এই ধরনের ব্যাপারগুলোর জন্য তার মানে তার বাবা তাকে সেখানে ভর্তি করানোর পর সে তো বাচ্চাটা যখন তাকে একটা রুম দেখিয়ে দেওয়া হয় এবং তার সাথে তার একজন গাইড টিচারও দেওয়া হয়, বোর্ডিংয়ের টিচার, এবং সেই গাইড টিচার তাকে তার রুম দেখিয়ে দেন। এবং সে যখন সেই রুমের দিকে যায় এবং টিচার তাকে রুমটা দেখিয়ে দেওয়ার পর সেটা দেখা যাচ্ছে যে তার পছন্দসই রুম হলো না, কারণ সেখানে ঢোকার পরে তাকে নিয়ে না কম ঠাট্টা মশকরা করলো সেখানকার স্টুডেন্টরা, এবং সে সেটাতে খুব মানে মন খারাপ হয়ে সে তাতে স্কুলের চত্বরে গেল এবং সেখানে একটা বট গাছের নিচে সে বসল কিছুক্ষণ।
তো একটা সময় মানে তার কেন যেন মনে হচ্ছে যে মানে ঘুম আসছে, মানে এরকম একটা তন্দ্রা মতো লেগে এসেছে এবং সেখান থেকে যখন তার তন্দ্রা ভাঙলো তার গাইড টিচারের ডাকে, গাইড টিচার তাকে ডাক দেওয়ার পর সে মোটামুটি ঘুম থেকে উঠে যায়। সে উঠে তার টিচার বলছে, তুমি এত রাতে এখানে কী করছো? আমি তোমাকে হোস্টেলে খুঁজে এলাম, দেখলাম এটা আসলে কোনো ইয়ের মতো না, তুমি যাও রুমে যাও, তোমাকে ইয়ে দেয়। তারপরে তার ঘুমের যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে সে যখন, তো তিনি তো যেটা করা হলো যে মেয়েটার সাথে একটা খুব বিশ্রী রকম কাণ্ড হলো। সেটা হচ্ছে মেয়েটার মাথার নিচে আশেপাশের যারা রুমের তারা একটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছে। তো এই ঘটনার পরের দিন সকালে যখন তারা ঘুম থেকে ওঠে, দেখা যায় যে মেয়েটা তাদেরকে লিড দিচ্ছিল তার মাথার নিচে হঠাৎ করে মানে মোমবাতি দেখা গেল, সেটা জ্বলে তার চোখগুলো অনেক নষ্ট হয়ে গিয়েছে এবং ইয়ে হয়েছে, এবং তারা এটার জন্য দোষারোপ করলো মেয়েটাকে। মেয়েটাকে অনেক ধরনের র্যাগিং করা হচ্ছে, এটা করা হচ্ছে সেটা করা হচ্ছে, এটা প্রিন্সিপালকে জানানো হয়। তো মেয়েটা মোটামুটি খুব ডিসহার্টেন্ড হয় এবং যে লিড দিচ্ছিল সে খুব ডিসহার্টেন্ড হয়। সে মনে করে যে একটা প্রতিশোধ নেবে। তো প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা অনুযায়ী তারা মোটামুটি বাথরুমকে টার্গেট করে। তো মেয়েটা যখন ওয়াশরুমে যায়, ওয়াশরুমে যাওয়ার পর তাকে একটা বড় ধরনের টর্চার দেওয়া হয়। টর্চার দেওয়া হয় বলতে টর্চার আসলে দিতে পারে না তারা। মেয়েটাকে যখনই তারা কেউ দিতে যাচ্ছে দেখা গেলে কি মানে তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে আহত হচ্ছে। তো এই জিনিসটা তাদের খুব গায়ে লেগেছে এবং তারা মোটামুটি মানে এটাতে মানে গিয়ে কমপ্লেন করে গাইড টিচারের কাছে। গাইড টিচার যখন তাকে ধরে যে তুমি কেন ওদেরকে এরকম করেছো, আমি তো কিছু করিনি, আমার বন্ধু ও করেছে। যে কোন বন্ধু যে এরকম। তো এদিকে গাইড টিচার ওদেরকে আবার জিজ্ঞেস করেন যে তোমরা এরকম মানে কেউ তোমাদেরকে হার্ট করেছে? তারা বলছে না, ও একলাই ছিল, এটা আমাকে আমরা মানে ওর আশেপাশে কেউ ছিল। তখন তিনি সিদ্ধান্ত যে এটা অশরীর কোনো ব্যাপার। তো তিনি একজন গুরুজিকে ডাকেন। তবে গুরুজিকে ডাকার আগে তিনি মানে একজন তান্ত্রিককে ডাকেন। উনি ওনার পছন্দ উনি একজন কাছের একজন মানুষ। তো সবার প্রিয় টিচার তান্ত্রিক যেটা কবিরাজগুলো। তো কবিরাজ যেটা দেখেন যে এই স্কুলেরই একটা মেয়ে, তাকে সেম ওয়েতে টর্চার করা হয় এবং মেয়েটা টর্চারের কারণে মানে র্যাগিং হওয়ার কারণে মেয়েটা বট গাছের নিচে আত্মহত্যা করে মারা যায়। এ ফাঁস দিয়ে আত্মহত্যা করে মারা যায়। তো এটা দেখার পর তারা টিচার এবং ওই কবিরাজ একটা সিদ্ধান্ত নেন যে মেয়েটাকে ইয়ের কাছ থেকে নিয়ে আসবেন, ওই আত্মার কাছ থেকে ছুটিয়ে নিয়ে আসবেন। তো যে বড় সে গাছ মেয়েটাকে সেই বট গাছের নিচে নিয়ে যাওয়া হয় স্কুল চত্বরে। সেখানে বসানো হয় রাতের ঠিক 9টা বাজে এবং সেই আত্মাটাকে রিকল করা হয়। এবং তারা যেটা করে সেটা হচ্ছে যে তুলে আশির একজনকে নিয়ে আসে এবং সেই তুলে আশির যে ইয়েটা জাতক, তার উপর সে এতটা ভর করে এবং তার সাথে বিভিন্ন রকম কথা আদান প্রদান হয়, তার সাথে বিভিন্ন রকম বিনিময় হয় এবং সে তাদেরকে বলে যে এরকম এরকম ব্যাপার, তারা আমাকে ইয়ে করছে, ওদেরকে শাস্তি দিতে হবে। তো টিচার বা কবিরাজ দুজনই সম্মতি দিলেন যে হ্যাঁ ওদেরকে আমরা ইয়ে করবো, কিন্তু এর সাথে যেন আর কোনো ধরনের ঘটনা না ঘটায়। তো একটা সময় তারা মানে একটা সম্মতিতে পৌঁছায় এবং তাকে ছেড়ে যেতে বাধ্য হয়। এই ছিল ঘটনা র্যাগিংয়ের। এবং আমার মনে হয় আমরা চতুর্থ সেগমেন্টে যাব এখন। আপনাদের যদি ঘটনা থাকে লিখে পাঠান আমাদের কাছে, এবং আমাদের কাছে লিখে পাঠানোর ঠিকানা হচ্ছে ragibizamedia.com এবং
আপনারা যদি মালিককে ঘটনা পাঠিয়ে সেটা আরও ভালো। সেটা হচ্ছে যে আপনাদের ঘটনাটি যে ভয়েস রেকর্ড করে আপলোড করুন gpshare.com ZIPPY gpshare.com এই সাইটটাতে আপলোড করে লিঙ্কটা আমাদেরকে ইমেলে পাঠিয়ে দিন। RAGABNIZATM@nizaam@yahoo.com এই ইমেল বরাবরে ভয়েস রেকর্ডটি পাঠিয়ে দিলে চলবে। শুনতে থাকুন এই কন্টেন্ট শো এবং আমরা ফিরে আসবো চতুর্থ সেগমেন্ট নিয়ে। কোথাও যাবে না, স্টে টিউন। You are listening to The Haunted Show. দ্যাটস রাইট, শুনছেন দি হন্টেড শো এবং এই মুহূর্তে দি হন্টেড শো এর 19তম সেগমেন্ট, 19তম এপিসোডের 4 নম্বর সেগমেন্ট এবং শেষ সেগমেন্ট আমরা পা রেখেছি। এবং এই মুহূর্তে আমরা আপনাদের যেটা শোনাবো সেটা হচ্ছে বেশ বড়সড় একটা গল্প এবং সবাই হাত পা গুটিয়ে বসুন। মানে গল্পটা হয়তো আপনাদের কাছে খুব ইন্টারেস্টিং মনে হবে, কারণ আমি নিজেও পড়েছি এবং ইন্টারেস্টিং লেগেছে। সেটা হচ্ছে আমাদেরকে যে ঘটনাটি যে পাঠাইছেন তিনি হচ্ছে অনন্যা আপু, এবং অনন্যা আপুর এই ঘটনাটি আজ থেকে প্রায় 2 বছর আগের ঘটনা, 2018-তে। ঠিক এই সময়টাতে তিনি যেতে যান, আপনার হানিমুনে যান, হানিমুন তার হাজবেন্ড নিয়ে, সেটা হচ্ছে ভারতের চেরাপুঞ্জিতে। এই ঘটনা বলার আগে আমি আপনাদেরকে কিছুটা মানে দিতে চাই। যদি আপনাদের মনে হয় যে এখানে গল্প লিখে পাঠানো যাবে বা ভয়েস রেকর্ড করে পাঠানো যাবে, তাহলে আমাদের শোটা চলবে, আর না হলে একেবারে চলবে না। মানে আমরা খুব অনেস্টলি মানে কোথা থেকে ঘটনা চুরি করে বা করে দিয়ে দেওয়া একদম আমাদের ধাতে নেই এটা। তো আমাদের যেটা সেটা হচ্ছে আপনার যদি কাইন্ডলি আপনাদের ঘটনাগুলো পাঠান, তাহলে হয়তো আমাদের হয়তো ঘটনার কিছু শর্টেজ থাকলে সেই কারণে আমরা আসলে 2 বৃহস্পতিবার পর আসি এখানে। এবং আপনাদের ভালোবাসায় অনেকেই পার্সোনালি মেসেজ করেন। যদি আমাদের সাবস্ক্রাইবার কম, এখনও পর্যন্ত ফেসবুকে 370 জন লাইক দিচ্ছেন এবং সাবস্ক্রাইব করেছেন 25 জন। যেটাই হোক, আমরা আমাদের মতো এগিয়ে চলতে চাই, কিন্তু ঘটনা যদি না পাওয়া যায় শেষে আমাদেরকে কিন্তু খুব তো করতে হবে। তো অনন্যা আপু তার হাজব্যান্ডকে নিয়ে মানে চেরাপুঞ্জি ভারতের এমন একটা জায়গা যেখানে সবসময় মানে খুব বৃষ্টি হয়, যেমন আমাদের শ্রীমঙ্গলে হয়। সবথেকে বেশি বৃষ্টি হয় শ্রীমঙ্গলে আমাদের দেশে। সেখানে তিনি হানিমুনে যান ভারতের চেরাপুঞ্জিতে। এয়ারপোর্ট থেকে নেমে তারা তাদের যে আপনার যে আপনার জায়গা, সেই জায়গাতে মোটামুটি তারা একটা গাড়ি ধরেন। হোটেলটা বেশ দূরে, কারণ এয়ারপোর্ট থেকে একটা লং ড্রাইভে যেতে হয় এবং লং ড্রাইভে তাদেরকে যেতে হয়, এবং লং ড্রাইভে যাওয়ার জন্য সেই যে পথটা ধরবেন সেটা কিন্তু খুবই পাহাড়ি এবং ঢালু পথ, এবং তারা সেই করেই সেখানে যান। তো একটা সময় তার মানে অনন্যাপুর মনে হয় যে যদি ছোটখাটো কিছু কেনা যায়, পথে যেতে যেতে সন্ধ্যার সময় দেখা যাচ্ছে অনেক কিছু দোকানই আছে। তো হঠাৎ করে তার ড্রাইভার ব্রেক কষে বসে। কি হয়েছে তো অনন্যা আপু দেখলেন যে একটা মহিলা দাঁড়িয়ে আছে শাল হাতে, এবং তার শরীরটাও পুরোপুরি শালে ঢাকা, বিশাল বড় শালে ঢাকা। মনে হচ্ছে একসাথে 2টো শাল তিনি ইউজ করছেন, এবং তিনি মোটামুটি দাঁড়ালেন, সেখানে নামলেন এবং জিজ্ঞেস করলেন যে এরকম যে আপনাদের কি কারো শাল লাগবে কিনা। তো এরপর তিনি
মানে অনন্যা আপু বলে যে হ্যাঁ আমাদের শাল লাগবে, আপনি যদি 2-3টা দেখান। তো দাম বেশ কম দেখে শাল মানে দুটো কিনলেন। তো এমন সময় মহিলাটি বলছিল যে আপনারা কি ওই দিকে যাচ্ছেন? যে হ্যাঁ আমরা ওইদিকে যাচ্ছি। তো ওদিকে যদি যান আমাকে একটু কাইন্ডলি ইয়ে করুন, আমাকে একটু মানে লিফট দেন। লিফট দিতে বলা হলো এবং লিফট দেওয়ার কথা শুনে মানে রান্নাবুঝে অবশ্যই আপনার কাছ থেকে কিনছি, আমরা কেন লিফট দেবো না। তো মহিলা উঠলেন এবং গাড়ি চলতে লাগলো। চলতে চলতে একটা সময় মানে অনন্যা আপু খেয়াল করলেন যে মহিলাটি মানে বেশ চুপচাপ, মানে কথা তেমন বেশি বলেন না। তো অনন্যা আপুর হঠাৎ একটু তখন লেগে এসেছে। তার হাজব্যান্ড তো এক সাইডে মানে তার পেছনের সিটে বসেছেন দুজন, আর ড্রাইভার আর ওই মহিলার সামনে। তো ড্রাইভার গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে আবার ব্রেক কষলো, প্রায় ওই আগের সেই ইভেন্টটার প্রায় আধা ঘন্টা পরে। তো ব্রেক কষে মানে দাঁড়িয়ে গেলো গাড়ি এবং অন্য এবং তার হাজব্যান্ড জিজ্ঞেস করলো কী হয়েছে। ড্রাইভার বলছে যে সিটে মহিলা নেই। চলমান গাড়ি থেকে সিটে মহিলা নেই, চলমান গাড়ি থেকে কেউ কি নেমে যায়, এটা এই ভেতর থেকে দরজা বন্ধ, তাহলে কীভাবে নামবে? এই জিনিসটা অনন্যাপুর আর হাজব্যান্ড দুজনই মানে খুব ভয় পেয়ে গেলেন এবং তারা যেটা ভাবলেন যে হয়তো এটাতে তার মানে কোনো একটা ইলিউশন, হয়তো গাড়ির মাঝখানে স্লো চলছিল, মহিলার কাছে মহিলা গাড়িটা খুলে আস্তে করে নেমে চলে গেছে, এরকম কিছু হবে। কিন্তু নামলেও তো দরজাটা বন্ধ করতে হলে একটা হলেও আওয়াজ হবে। তো মোটামুটি ড্রাইভার যাচ্ছে এবং সামনে একটা পেট্রোল পাম্প পড়লো। পেট্রোল পাম্প থেকে তারা নামবেন, নেমে পেট্রোল পাম্পে গাড়িটা রেখে ওখানে মানে কিছু হালকা নাচা অবস্থা করবেন এবং ওই টাইমেই তারা দেখতে পান যে পেট্রোল পাম্পের এক কোনায় বসে ওই মহিলাটি, যে শাল বিক্রি করছে ওই মহিলাটি ওখানে বসে। এবং এটা দেখে অনন্যা আপু এবং তার হাজব্যান্ড খুব ভয় পেয়ে যান। তারা জিজ্ঞেস করেন যে আপনি এখানে করতে গেলেন? মহিলাটি হাসলো এবং বলছে কিছু হয়নি, আমি এমনি মানে এখানে বসলাম আর কি, আপনি তো গাড়িতে ছিলেন না। তো মহিলা বললেন যে হ্যাঁ আমি তো গাড়িতে ছিলাম, আপনারা দেখেননি আমাকে, এসে আছে। তো অনন্যা আপু তার হাজব্যান্ড একটু সামনের দিকে হেঁটে ঘুরে যেই না দেখবেন যে মহিলাকে বলবেন যে আসুন আমরা আপনাকে আবার পৌঁছাতে কখনো যাবো না, দেখেন যে ওই জায়গায় মহিলা আবার নেই এবং এটাতে তারা বেশ ভয় পেয়ে যান। তো এই ধরনের ইনসিডেন্ট তারা মানে বেশ ইয়ে করেন, অ্যাভয়েড করার চেষ্টা করেন, কিন্তু একটা এরকম ভয়ঙ্কর একটা ঘটনা তাদের সাথে ঘটে যাবে এটা তারা কোনো মতেই ভাবতে পারছেন না। তো ড্রাইভার গাড়ি চালানো শুরু করলেন, গাড়ি চলছে একটা সময় ঠুস করে একটা আওয়াজ হলো এবং সেটা টায়ার পাংচার হওয়ার আওয়াজ। তো আমি এই মুহূর্তে একটা পানির বিরতি নিচ্ছি এবং আপনাদেরকে অবশ্যই আমরা আবার ফিরে এসে বাকি অংশটুকু বলবো। তো ফিরে এলাম, আপনারা শুনছেন দি হন্টেড শো 19তম এপিসোডের লাস্ট সেগমেন্ট এবং এই মুহূর্তে আমরা শুনছি অনন্যা আপুর ঘটনা এবং তিনি ভারতের চেরাপুঞ্জিতে গিয়ে যে ঘটনাটি ঘটেছে তাদের সাথে সেটি আমাদেরকে বলছেন। চেরাপুঞ্জি বিশাল এলাকা, এয়ারপোর্ট থেকে হোটেলে যেতে সময় লাগছিল এবং তারা পথের মাঝখানে একটা ইনসিডেন্ট অকার করেন এবং তারা মোটামুটি তাদের ড্রাইভার সহ পথে যাচ্ছিল এবং একটা মহিলার সঙ্গে দেখা হয় এবং মহিলা গাড়ি থেকে চলমান অবস্থায় ভ্যানিশ হয়ে যান এবং আবার পেট্রোল পাম্পে তাদের সাথে দেখা হয় এবং আবারও ভ্যানিশ হয়ে যায় এবং ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলে টায়ার পাংচার হয়ে যায়। এতটুকু পর্যন্ত সব ঠিক ছিল। ড্রাইভার বলল যে অবস্থা ভালো না, গাড়ির চাকা সামনেরটা ইয়ে হয়ে গেছে আর পাশেরটা সামনের ডান পাশেরটা যাবে ইয়ে। এমত অবস্থায় তার কাছে কোনো টুলস নেই, কিছু নেই এবং সে হোটেলে কল করে। হোটেলে কল করার পর হোটেল থেকে বলা হয় যে আধা ঘন্টার মধ্যে গাড়ি পৌঁছাবে এবং গাড়ি একটা আসে
সে অবধি সব কিছুই ভালো ছিল। গাড়ি আসার পর তারা যখন গাড়িতে উঠলেন এবং বেশ ভয়ার্ত একটা পরিবেশ, যখন গাড়ি চলতে লাগলো সামনের দিকে, সেটা দেখে মানে বরাবর তারা মানে খুবই ভয় পান, এত ভয় পান যে তারা গাড়ি থামান। সেটা হচ্ছে যে তারা যে পথ দিয়ে যাচ্ছেন সেই পথ দিয়েই তাদের মতো আরেকটা গাড়ি এবং তাদের মতো চেহারার একটা মানে চেহারা প্রায় সবারই ডুপ্লিকেট। এই জিনিসটা দেখে তার মোটামুটি মানে একটা ভয় পেয়ে যান এবং ড্রাইভারকে দ্রুত গাড়ি চালাতে বললেন এবং ড্রাইভার যত দ্রুত গাড়ি চালায় তত বেশি তারা দেখেন যে তত বেশি তারা পিছন থেকে গাড়িটা আবার সামনে এসে বরাবর সেটা ইয়ে করে এবং তাদের অপোজিট থেকে ওরা সবাই খুব হাসে। এটা দেখে এত ভয় যে তারা দৌড়াদৌড়ি করতে থাকেন। গাড়ি কোনো মতে হোটেলে পৌঁছালে তারা সেখানে ঢোকেন এবং ঢোকার পরে তারা মোটামুটি ইয়ে করেন, রুমে যান। তাদেরকে দেওয়া হয় 17 নম্বর রুম এবং অনন্যা আপু বেশ মানে কি বলবো, অনন্যা আপু বেশ মানে উদ্বিগ্ন হয়ে মানে ফ্রেশ হয়ে কোনো মতে সে রেস্ট নেওয়া শুরু করেন। তো একটা সময় খাওয়ার সময় হয়, তো জানানো হয় যে আজকে মানে তারা যদি তাকে লাস্ট মোমেন্টে এসে পৌঁছেছেন, তেমন কোনো খাবার নেই। তো হাতের সাথে যদি কোনো ধরনের ড্রাই ফ্রুটস বা শুকনো খাবার থাকে তাহলে সেটা যেন খাওয়া হয়। তো এটা শুনে তারা বললেন কি তাদের সাথে আনা কিছু চিপসের প্যাকেট ছিল, এয়ারপোর্ট থেকে এনেছিলেন, সেগুলো খাওয়া শুরু করেন। তো চিপসের প্যাকেট মানে মোটামুটি এটা কি বলবো তাদের হয়ে যায়। তো অনাপু করেন কি সেখানে ডাস্টবিনে অনেক আজেবাজে জিনিসপত্র রাখার পরে মানে আর কোনো জায়গা হচ্ছে না, ফেলনা জিনিস রাখতে গেলে আসলে যে অবস্থাটা হয় আর কি, উপচে পড়ে যায়। তো সেখানে দেখা যাচ্ছে চিপসের প্যাকেট একটা উপচে পড়ে গেছে এবং অনাপু যেটা দেখেন যে রাতে ঘুমানোর পরে হঠাৎ করে চিপসের প্যাকেটের আওয়াজ হচ্ছে। তো এটা শোনার পর অনাপু বেশ ভয় পেয়ে যান এবং ভয় পাওয়ার পর তিনি তার হাজব্যান্ডকে ওঠান এবং তার হাজব্যান্ড মোটামুটি তাকে আশ্বাস দেন যে এখানে তেমন কিছু হবে না। কিন্তু খানিক বাদে 10 মিনিট পরে অনন্যাপুর হাজব্যান্ড নিজেই ভয় পেয়ে উঠে যান, কারণ তিনি চিপসের প্যাকেটের আওয়াজ শুনলেন। তো হোটেলটার নাম সম্ভবত প্যাট্রিক বা এরকম সামথিং কিছু একটা অনন্যাপু লিখেছিলেন, তা আমার সেটা মনে নেই, কারণ আমি ঘটনার সামনাসামনি এখন পড়ছি। ঘটনার সামনাসামনি পড়লে হয়তো আপনারা বলুন যে এই লোকটা দেখে পড়ছে, সেজন্য আমি এটা দেখে পড়ি না। তো একটা সময় অনন্যাপু বেশ মানে এক্সস্টেড ফিল করেন যে ঘটনাটা কন্টিনিউয়াসলি রিপিট হচ্ছে এবং এটার কারণে তারা বেশ ভয় পেয়ে তারা একটা হোটেল বয়কে ডাকেন। তো হোটেল বয়ের নাম সম্ভবত সিমন্স বা সামথিং, এটা তাদের পারিবারিক বিজনেসের কোনো একটা অংশ। সেটা হচ্ছে সিমন্স ফোনে বলেন যে আমি আপনাদের কাছে আসছি এই। তো সিমন্স আসার পর তাদেরকে বলে যে এখন এই মুহূর্তে অন্য কোনো রুমে তো শিফট করা সম্ভব না, আমার কষ্ট করে রাতটা জাগতে হবে। তো অনন্যাপু এবং তার হাজব্যান্ড মোটামুটি কষ্ট করে আবার ঘুমিয়ে যান এবং হঠাৎ করে ভোর 5টার আগে মানে যখন একটু আবছা আলো হবে, আবছা ছায়া এরকম একটা অবস্থায় অনন্যাপুর মানে মনে হয় যে তার মুখের উপরে টপ করে পানি পড়ছে এবং তিনি যখন উপরের দিকে চোখ খুলে তাকান দেখেন যে বিশাল একটা শরীর, মানে মাথা পর্যন্ত চুল হবে এবং ঝুলছে এরকম প্রায় 7 ফিটের মতো। পুরো শরীরটা অন্ধকার, দেখা যাচ্ছে না চুল, বোঝা যাচ্ছে চুল আছে। এইটা দেখে অনন্যাপু বেশ ভয় পেয়ে মানে জোরে একটা চিৎকার দেন এবং তার হাজব্যান্ড ঘুম থেকে উঠে যান এবং তার হাজব্যান্ডও দেখে যে এরকম একটা জিনিস সিলিংয়ের উপর ঝুলছে এবং অনন্যাপু বরাবর তাকিয়ে আছে এবং তিনিও চিৎকার দেওয়ার মুহূর্তে জিনিসটা অনন্যাপুর বুকে পড়ে দুপ করে ভ্যানিশ হয়ে যায় এবং এটাতে অনন্যাপু মানে
এত বেশি চিল্লাচিল্লি করেন যে তারা দুজনেই বের হয়ে যেতে বাধ্য হন। তার রুম থেকে বেরিয়ে তারা লবিতে গিয়ে পৌঁছান। তো লবিতে গিয়ে দেখেন যে দুজন মানুষ ঝিমুচ্ছে। তো তাদের চিল্লাচিল্লি শুনে দুজন মানুষ ওখানে যারা ছিলেন রিসেপশনে তারা উঠে দাঁড়ায় এবং তারা বলে যে সিমন্সের সাথে আমরা কথা বলছিলাম, সিমন্স তো আমাদেরকে বললো যে সকালের আগে হবে না, এখন সকাল হয়ে গেছে, আমাদেরকে রুম চেঞ্জ করে দেন। তো তারা বলে যে কী হয়েছে, কিছু ঘটনা কি এরকম। তো তারা যেটা শুনে খুব অবাক হয়ে যায়। তারা যখন হোটেলে চেক ইন করছিল, তার হোটেলের বয়ের যে রিসেপশনের যে জায়গাটা সেটাতে সিমন্স ছিল। আসলে সিমন্স বলতে কেউ নেই তখন, এবং রিসেপশনের দুজনই লাঞ্চে চলে গিয়েছে, ডিনারে চলে গিয়েছিল। তো এটার কারণে সিমন্স যেটা ভয় পেয়ে অনন্যা পুরা ভয় পেয়ে যান এবং তারা বলেন এই ঘটনা ঘটেছে তাদের সাথে। এবং তারা হোটেল কর্তৃপক্ষ বলে যে আসলে আমাদের তো 17 নম্বর রুমটা অনেক দিন ধরে বন্ধ, কারণ এখানে কয়েক বছর আগে একটা ইনসিডেন্স ঘটেছিল এবং সেই ঘটনার জের ধরে ওইটা আমরা এখন আর খুলি না। তো এবং এটাতে তারা বেশ ভয় পেয়ে যান এবং তারা মোটামুটি জিনিসটা ইয়ে করে কোপ আপ করে তাদের ওখানে হোটেলে একটা রুম খোলা ছিল, ওই রুমটা খালি ছিল, ওই খালি রুমটা তাদেরকে পরে শিফট করা হয়। এই ছিল ঘটনা। এবং অননাপু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর লিসেনার্স, আপনাদের যদি মনে হয় যে আমাদের কাছে ঘটনা লিখে পাঠাবেন, তাহলে আমি আবার বলছি RAGABNIZTM রাগিব নিজাম @yahoo.com, অথবা ঘটনা যদি আপনি ভয়েস রেকর্ড করে পাঠাতে চান এবং সেটা যদি হয় 25 মেগাবাইটের উপরে, তাহলে gpshare.com-এ আপনারা আপনাদের ফাইল আপলোড করে লিঙ্কটা জাস্ট আমাদের এই একটু আগে দেওয়া ইমেলটাতেই লিঙ্কটা পাঠিয়ে দিলে হবে। কোনো ধরনের ইউজার নেম ইউজ করতে হবে না। আশা করি আপনাদের আজকের 19তম এপিসোড ভালো লেগেছে এবং আপনারা অনেক এনজয় করেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।